হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের প্রতিদিনকার মতো যারা ফুড অ্যাসাইড এক্সাম দিতে যাবে বা যারা আগাম প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বিশেষ করে বিভিন্ন প্রশ্ন উত্তরের সেট নিয়ে আমি প্রত্যেক দিন তোমাদের কাছে আসি। সেই রকমই যে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের আসতে পারে তোমাদের আপকামিং এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই কিছু কিছু সিলেক্টেড প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেরকমই তো যারা যারা প্রস্তুতি নিচ্ছ তো শেষ সময়ের বা শেষ পর্বের প্রস্তুতি হিসেবে তোমরা কিন্তু এটা ভালো করে মন দিয়ে দেখবে, শেষ পর্যন্ত দেখতে হবে এবং তোমরা যদি এখান থেকে ফলো করো তাহলে দেখতে পাবে প্রচুর কিন্তু তোমরা কমন ট্রিক্স এখান থেকে পেয়ে যাবে। তো যারা যারা ফুড অ্যাসাইড জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই জন্য একটুকু সময় নষ্ট না করে মন দিয়ে প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের ভালো করে ফলো করতে হবে, দেখতে হবে, আর পারলে কিন্তু নোট ডাউন করে নিও। ঠিক আছে? আচ্ছা, আমি আমার প্রথম প্রশ্নটা নিয়ে যাচ্ছি। যে প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, জেলা পরিষদের কার্যকালের মেয়াদ কত? জেলা পরিষদ হচ্ছে কি না গ্রাম পঞ্চায়েতের, আমরা যদি দেখি ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের কার্যক্ষমতা বা ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের একটা অংশই হলো জেলা পরিষদ। ঠিক আছে? সেই জেলা পরিষদের কার্যকালের মেয়াদ কত? 5 বছর, 4 বছর না 3 বছর, কোনটা হবে? ত্রিস্তর পঞ্চায়েত বিশিষ্ট যে জেলা পরিষদ, সেই জেলা পরিষদের কার্যকালের মেয়াদ কত হবে? সঠিক উত্তর হবে 1 নম্বর অপশন, উত্তর হবে 5 বছর। ঠিক আছে? তাহলে এবার এই 5 বছরে কার্যকালের মেয়াদে জেলা পরিষদের কাজ কি? টোটাল জেলা পরিষদে আমি যদি দেখি কার্যকালের মেয়াদ হিসেবে, তাহলে তার কাজ কি? মূল কাজ হচ্ছে সমগ্র গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার যে পুরো উন্নয়নমূলক যে কার্যাবলী রয়েছে বা উন্নয়নমূলক যে যাবতীয় বিভিন্ন, সেটা শিক্ষা হতে পারে, সংস্কৃতি হতে পারে, আর্থসামাজিক দিক থেকে হতে পারে, পরিবেশগত দিক থেকে হতে পারে, অর্থনৈতিকগত দিক থেকে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে গোটা পঞ্চায়েত ব্যবস্থার, আমরা যদি বলি পঞ্চায়েত ব্যবস্থার উন্নয়নমূলক কার্যাবলী সাধিত হয় জেলা পরিষদের মাধ্যমে। তাহলে আমরা কি জানলাম? টোটাল পঞ্চায়েত ব্যবস্থার উন্নয়নমূলক কার্যাবলী সাধন করছে হচ্ছে জেলা পরিষদের মধ্য দিয়ে, যার মেয়াদ হচ্ছে 5 বছর। আচ্ছা, নেক্সট অপশনে যাচ্ছি। আগ্রার অন্ধ কবি কাকে বলা হয়? কোন ব্যক্তিত্বকে বলা হয়? সুরদাস, প্রেমচাঁদ না বাবর? আগ্রার অন্ধ কবি কাকে বলা হয়ে থাকে? উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে দেখো প্রথম অপশনটা, সুরদাস। আগ্রার অন্ধকবি, তিনি কিন্তু প্রচুর হিন্দি গানের রচনা করেছিলেন এবং সেই সঙ্গে তার প্রত্যেকটা গানের বলো, তার প্রত্যেকটা, তিনি একজন কবি, শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত এবং তিনি তার কাব্যের যে মূল বিষয় ছিল সেইটা হচ্ছে কি কৃষ্ণ ভক্তি। কাব্যের মূল বিষয় কি ছিল? কৃষ্ণ ভক্তি। এবং তিনি কিন্তু প্রচুর এরকম হিন্দি ভাষায় গান ও কবিতা তিনি কিন্তু রচনা করেছেন, যার উত্তর হবে কিন্তু সুরদাস। ঠিক আছে? পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো, হুডু জলপ্রপাত কোথায় অবস্থিত? পাঞ্জাব, রাঁচি না বিহারে? হুডু জলপ্রপাত হচ্ছে কোথায় অবস্থিত? উত্তর হবে হচ্ছে রাঁচি। অপশন বি, উত্তর হবে হচ্ছে রাঁচি। রাঁচি কোন জেলায়, কোন স্টেটে অবস্থিত? ঝাড়খণ্ড। ঠিক আছে? ঝাড়খণ্ডে কিন্তু এই রাঁচিতে হুডু জলপ্রপাতটা অবস্থিত। আচ্ছা, এই হুডু জলপ্রপাতটা কিন্তু আরো একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে, যেহেতু হুডু জলপ্রপাতের আমরা যদি সাইট সিন দেখি সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর, সেই সৌন্দর্যতার ভিত্তিতে এটা কিন্তু একটা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। আর তার সাথে এই হুডু জলপ্রপাতটা হচ্ছে 34তম ভারতের উচ্চ জলপ্রপাত হিসেবে পরিচিত। কত? ভারতের উচ্চতম জলপ্রপাত হিসেবে এই হুডু জলপ্রপাতের যে স্থান সেটা হচ্ছে 34 নম্বরে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখছি যাই। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন কবে করা হয়?
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন কবে করা হয়? তিনটি অপশন দেওয়া রয়েছে দেখো, 26শে সেপ্টেম্বর, 8ই সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর। কবে হবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস? আচ্ছা, ডেটটা হবে কিন্তু অপশনটা সঠিক উত্তর হবে হচ্ছে 8ই সেপ্টেম্বর। কিন্তু আমরা যদি বলি 26শে অক্টোবর, কিন্তু একদম প্রথমে যখন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করা হয়, কার দ্বারা ঘোষণা করা হয়? ইউনেস্কো জাতীয় সম্মেলন কর্তৃক। ঠিক আছে, ইউনেস্কো কর্তৃক এটা 26শে অক্টোবর 1966। সময়টা হচ্ছে ঠিক 1966, মানে 1966 সাল। ঠিক সেই সময় 26শে অক্টোবর কিন্তু আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়ে থাকে। এবার এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস তারপর থেকে পরবর্তী সময় থেকে পালন করা হয় কবে? 8ই সেপ্টেম্বর দিনটাকে ঘোষণা করা হয় 26শে অক্টোবর, কিন্তু পালন করা হয় 8ই সেপ্টেম্বর তারিখে। এবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কেন পালন করা হয়? না, প্রত্যেকটা জনজাতি, প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে যাতে সুভাবে সাক্ষরতার যে গুরুত্ব, যে জীবনে সাক্ষরতার কতটা গুরুত্ব বা সেই সম্পর্কে সচেতনতা প্রকাশের জন্য বা সচেতনতা বাড়াবার জন্য বা গুরুত্ব দেওয়ার জন্য কিন্তু এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। ক্লিয়ার হয়েছে? পরবর্তী প্রশ্নে যাচ্ছি, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? দেখো, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত না স্কন্দগুপ্ত? তিনটে দেয়া রয়েছে অপশন। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়ে থাকে? দেখো, অপশন বি হবে সঠিক উত্তর, সমুদ্রগুপ্ত। আচ্ছা, সমুদ্রগুপ্ত কার সম্মানে? প্রথম চন্দ্রগুপ্তের পুত্র হচ্ছে সমুদ্রগুপ্ত, অর্থাৎ সমুদ্রগুপ্তের পিতার নাম হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। তাকে ভারতের নেপোলিয়ন কেন বলা হয়ে থাকে? কারণ তিনি নেপোলিয়নের সঙ্গে তুলনা করে তার যে সাম্রাজ্যের বিস্তার, কিন্তু তিনি বিভিন্ন জায়গায় তার সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল, অর্থাৎ সাম্রাজ্য তার এতটাই বিশাল ছিল যে তার নেপোলিয়ন সাম্রাজ্যের মতো তুলনা করা যায়। সেই জন্য তাকে কিন্তু ভারতের নেপোলিয়ন বলা হয়ে থাকে। এবং এই সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের তার লেখা এলাহাবাদ প্রশস্তিতে কিন্তু তার সাম্রাজ্যের বিস্তার সম্পর্কে একটা বিশদ আলোচনা করা যেতে পারে বা বিশদ আলোচনা করা হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, কোন দেশকে রুটির ঝুড়ি বলা হয়ে থাকে? কোন দেশকে রুটির ঝুড়ি বলা হয়? ইংল্যান্ড, ইউক্রেন না রাশিয়া? কোনটা সঠিক উত্তর হবে? রুটির ঝুড়ি বলা হয় হচ্ছে অপশন বি। সঠিক উত্তর কোনটা হবে? ইউক্রেন। কেন বলা হয়ে থাকে? কারণ ইউক্রেনে সমানভাবে আমরা যদি আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ আর অস্ট্রেলিয়ার সাথে আমরা যদি দেখি, ইউক্রেন কিন্তু বিশ্বে গম উৎপাদন বা গম রপ্তানিকারক হিসেবে বিশ্বে গম রপ্তানিকারক হিসেবে শীর্ষে স্থান অধিকার করছে। ঠিক আছে, তাহলে আমি কেন বললাম ইউক্রেনকে রুটির ঝুড়ি বলা হয়ে থাকে? কারণ গম উৎপাদন আর গম রপ্তানিতে যেখানে আমেরিকা আর অস্ট্রেলিয়ার সাথে সাথে তাল মিলিয়ে ইউক্রেনও কিন্তু শীর্ষে স্থান অধিকার করছে বিশ্বের মধ্যে। সেই জন্য কিন্তু ইউক্রেনকে বিশ্বের রুটির ঝুড়ি বলা হয়ে থাকে। সেই রকমই ভারতের ক্ষেত্রে যেমন পাঞ্জাবকে বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাচ্ছি, কোন নদীর উপরে আসওয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল? কোন নদীর উপরে আসওয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল? দেখো, তিনটে অপশন রয়েছে, নীলনদ, লুনি নদী নাকি দামোদর? কোনটা হবে সঠিক উত্তর? উত্তর হবে হচ্ছে নীলনদ। ঠিক আছে, আমরা জানি মিশরের নীল নদের উপরে কিন্তু এই আসওয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল। এইবারে কেন করা হয়েছিল? না, বন্যাকে নিয়ন্ত্রণ করবার জন্য, বন্যা নিয়ন্ত্রণ এবং উপরিউক্ত জল
বন্যা নিয়ন্ত্রণ করা, তার সাথে বাঁধের অতিরিক্ত জলকে ব্যবহার উপযোগী করে তোলা, এই কারণে কিন্তু মিশরে নীল নদের ওপরে আসওয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল। আচ্ছা, এই যে আসওয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল এটা ঠিক কত সালে করা হয়েছে? 1970। সময়টা হচ্ছে 1970 সালে কিন্তু এই মিশরের নীল নদের উপরে আসওয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল। তাহলে কবে করা হয়েছিল? 1970-এ। আচ্ছা, ক্লিয়ার হলো। পরের দেখো, কোন গ্যাসটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে? তিনটে গ্যাস রয়েছে, অপশন ক্লোরিন, হাইড্রোজেন না মিথেন। কোন গ্যাসটা, এর মধ্যে কোন গ্যাসটা ব্যাকটেরিয়াকে বা জার্মস যে জীবাণু রয়েছে বা ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করতে সাহায্য করছে? আমরা জানি প্রথম অপশনটা কি হবে? ক্লোরিন, তাই তো? কারণ আমরা যদি জলের ব্যাকটেরিয়াকে যদি আমরা দেখি যে অনেক সময় জলে যদি ব্যাকটেরিয়া থাকে বা জীবাণু থাকে, সেই জীবাণুনাশক হিসেবে কিন্তু কোন ব্যবহার করা হয়ে থাকে? কোন গ্যাসকে? ক্লোরিন। সেখানে ক্লোরিনেশন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। ক্লোরিনেশন পদ্ধতি ব্যবহার করে সেখানে কিন্তু জলে ক্লোরিন মেশানো হয়ে থাকে জলকে বিশুদ্ধ করবার জন্য বা পানীয় উপযোগী করবার জন্য, যাতে জলের মধ্যে ব্যাকটেরিয়া বা জীবাণু যা উপস্থিতি রয়েছে সেইটাকে যেন পুরোপুরি ধ্বংস করা যায় বা পরিষ্কার করে সেটা বিশুদ্ধভাবে ব্যবহার করা যায়। সেই জন্য কিন্তু ক্লোরিনের ক্লোরিন গ্যাস বা ব্যবহার করা হয়ে থাকে এবং সেখানে ক্লোরিনাইজেশন পদ্ধতিতে গ্যাস জল থেকে বা যে কোনো পদার্থ থেকে কি হয় না, ব্যাকটেরিয়া যেটা থাকে সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ভাকরা বাঁধের উচ্চতা কত? ভাকরা বাঁধের উচ্চতা কত? তিনটে অপশন দেওয়া রয়েছে, 226 মিটার, 200 মিটার নাকি 178 মিটার। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন এ, 226 মিটার। ঠিক আছে, ভাকরা বাঁধের উচ্চতা হবে 226 মিটার। আচ্ছা, এটি কোথায় অবস্থিত? এই যে ভাকরা বাঁধটা রয়েছে সেটা কোথায় অবস্থিত এবং এর দৈর্ঘ্য প্রস্থই বা কত সেটা এবার আমরা জানবো। এই যদি লোকেশন দেখি, এটা দেখবো হচ্ছে হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার কাছে এটি অবস্থিত, এই ভাকরা বাঁধ। ঠিক আছে, এর দৈর্ঘ্য কত? 518 মিটার। তাহলে ভাকরা বাঁধে হচ্ছে হিমাচল প্রদেশের বিলাসপুরের কাছে অবস্থিত, আর এই বাঁধটার উচ্চতা হচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে 518 মিটার, উচ্চতা হচ্ছে 226 মিটার। আচ্ছা, প্রস্থটাও জেনে নাও, প্রস্থটা হচ্ছে 9 মিটার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি, নৌ বিদ্রোহ কত সালে হয়েছে? 1946, 1934 না 1943? নৌ বিদ্রোহ কত সালে হয়েছে? 1946 সালে। আমরা জানি কি, ভারতীয় ইতিহাসেও পড়েছি, ইন্ডিয়ান হিস্ট্রিতে 1946-এ কবে হয়েছিল? 18ই ফেব্রুয়ারি হয়েছিল নৌ বিদ্রোহ। এবার এই নৌ বিদ্রোহ কেন হয়েছিল না, যেখানে নৌবাহিনীরা কারা করেছিল? ভারতীয় নৌবাহিনীরা করেছিল। কোথায় করেছিল? মুম্বাই উপকূলে। ঠিক আছে, মুম্বাই উপকূলে হয়েছিল এই নৌ বিদ্রোহ 1946-এর 18ই ফেব্রুয়ারি, এবং এখানে ভারতীয় নৌবাহিনীরা একটা ধর্মঘট করে এবং পরবর্তীকালে সেইটা বিদ্রোহ রূপ নেয়। সেই যে বিদ্রোহ সেটা ইতিহাসে, ভারতীয় ইতিহাসে 1946-এর নৌ বিদ্রোহ হিসেবে পরিচিত, যেখানে ভারতীয় রাজকীয় নৌবাহিনীরা মুম্বাই উপকূলে একটা ধর্মঘট করেছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, কালিদাস কার সভাকবি ছিলেন?
কালিদাস কার সভাকবি ছিলেন? অপশনে রয়েছে তিনটে, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না সমুদ্রগুপ্ত। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে, সঠিক উত্তর হবে দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেকটা নাম কি না অপর নামেও তিনি পরিচিত বিক্রমাদিত্য। আমরা কালিদাসকে জানি, কালিদাস তিনি কিন্তু একজন শ্রেষ্ঠ সংস্কৃতির দিক থেকে শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত কালিদাস। তিনি কিন্তু তাহলে কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন। তিনি কিন্তু মেঘদূত, শকুন্তলা প্রভৃতি কাব্য নাটকের বিভিন্ন কাব্য নাটক তিনি রচয়িতা হচ্ছে কালিদাস বা শ্রেষ্ঠ সংস্কৃত শ্রেষ্ঠ কবি হিসেবে তিনি পরিচিত, তাই তো। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধার শিল্প কোন যুগের শিল্প? কুষাণ, মৌর্য না গুপ্ত? গান্ধার শিল্প কোন যুগের শিল্প? সঠিক উত্তর কোনটা হবে? কুষাণ যুগের। কুষাণ বংশের যদি আমরা শ্রেষ্ঠ সম্রাট বলি কার নাম বলবো না, কার নামে উঠে আসবে? কনিষ্ক। এই কনিষ্কের সময়কালে বা কুষাণ যুগের সময়কালে গান্ধার শিল্প কিন্তু বিশেষভাবে বিকশিত হয়েছিল বলা যায়। এই গান্ধার শিল্পের বৈশিষ্ট্যটাই বা কি রকম? গান্ধার শিল্পটার বৈশিষ্ট্য বা রীতিটা কি রকম? আচ্ছা, এই গান্ধার শিল্পের মধ্যে আমরা যদি দেখি বৈশিষ্ট্য সমন্বিত, এটা হচ্ছে গ্রিক রোমান পর্বের শিল্প, ঠিক আছে। এর মধ্যে কিন্তু কোন রকম গ্রিক রোমান পর্বের শিল্পের একটা রীতি এর মধ্যে দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো, পুনা চুক্তি কত সালে হয়েছিল? 1932, 1930 নাকি 1934? পুনা চুক্তি কবে হয়েছিল? সঠিক উত্তর কোনটা হবে? 1932-এ পুনা চুক্তি হয়েছিল, তাই তো। এবারে পুনা চুক্তি কার মধ্যে কার সাথে কার সংগঠিত হয়েছিল? গান্ধীজির সাথে হয়েছিল বি আর আম্বেদকরের। গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে হয়েছিল এই পুনা চুক্তি। কোথায় হয়েছিল? পুনের সেন্ট্রাল জেলে হয়েছিল। কোথায়? পুনের সেন্ট্রাল জেলে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? 1930, 1941 নাকি 1937? কত সালে হবে? রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়েছিল? সঠিক উত্তরটি হবে কিন্তু 1930 সালে। কে করেছিল না বিনয় বাদল দীনেশ, ঠিক আছে। এই তিন বিপ্লবী নেতা বিনয় বাদল দীনেশ তারা রাইটার্স বিল্ডিং আক্রমণ করে এবং সেখানে ইংরেজ অফিসার সিম্পসনকে হত্যাও করে। এই যে ঘটনা, এটাই হচ্ছে কি রাইটার্স বিল্ডিং অভিযান, অর্থাৎ বিনয় বাদল দীনেশ এই তিন বিপ্লবী, ভারতীয় বিপ্লবী মিলে তারা রাইটার্স বিল্ডিং আক্রমণ করে এবং সেখানে অভিযান করে। সেখানে ইংরেজ অফিসার যে ছিলেন সিম্পসন তাকে হত্যা করা হয়ে থাকে। এই যে ঘটনা, সেটাই হচ্ছে রাইটার্স বিল্ডিং অভিযান নামে পরিচিত ইতিহাসে। নেক্সট হচ্ছে ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত? 1870, 1876 নাকি 1900 সাল? কোন সালটা হবে ভারত সভা যেখানে প্রতিষ্ঠিত হয়, যেই সালে? ভারত সভার অপর একটা নাম যেটা আমরা জানি ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, তাই তো। এবারে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন যেটা, সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1876। এই 1876 সালে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন যেটা কিন্তু আমরা জানি ভারত সভা প্রতিষ্ঠিত হয়। কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর নেতৃত্বে। এই প্রথম তারা ব্রিটিশ ভারতে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠা করেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর নেতৃত্বে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয়? বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয়? 1734, 1764, 1871। সঠিক উত্তর কোনটা হবে? আমরা সবাই জানি 1764 সালে কিন্তু বক্সারের যুদ্ধ হয়ে থাকে। তবে সঠিক উত্তর বক্সারের যুদ্ধ কার কার মধ্যে হয়ে থাকে? না, বাংলার নবাব মীর কাসিম শাহ আলম এবং সুজাউদ্দৌলার সাথে ব্রিটিশ বাহিনীর এখানে কিন্তু যুদ্ধ হয়। সেইটা কিন্তু হচ্ছে কি বক্সারের যুদ্ধ নামে পরিচিত। সেখানে এই ভারতীয় সম্মিলিত বাহিনী ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, 1919 সালের যে আইন সেটা কি আইন নামে পরিচিত? 1919 সালের আইনটা কোন আইন নামে পরিচিত? রাওলাট, মনফোর্ড না সাইমন? দেখো সঠিক উত্তর কোনটা হবে? 1919 সালে কিন্তু রাওলাট আইন প্রতিষ্ঠিত হয়, যেখানে জন রাওলাটের ব্রিটিশ যে অফিসার জন রাওলাটের সুপারিশে এই রাওলাট আইনটা 1919-এ প্রণীত হয়ে থাকে। সেই সঠিক উত্তর হবে কোনটা? রাওলাট আইন। ক্লিয়ার? আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, আলিগড় আন্দোলনের কে প্রতিষ্ঠাতা? আলিগড় আন্দোলন কে প্রতিষ্ঠা করেছেন? তিনটে অপশন রয়েছে, সৈয়দ আহমেদ খাঁ, এম.এ. জিন্নাহ মানে মোহাম্মদ আলী জিন্নাহ না থিওডোর বেক। এখানে আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? না, উত্তর হবে সৈয়দ আহমেদ খাঁ। ঠিক আছে, সৈয়দ আহমেদ খাঁ হচ্ছে আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা। যেখানে এই আলিগড় আন্দোলনের মধ্য দিয়ে ভারতীয় মুসলিমদের যাতে শিক্ষাগত যোগ্যতা, প্রযুক্তি, বিজ্ঞানের বা শিক্ষার একটা নতুন প্রজন্মের উদ্ভব হয় বা নতুন প্রজন্মের বিকাশ হয়, সেই জন্য আলিগড় আন্দোলন করা হয়ে থাকে। নেক্সট অপশন, কাকে ভারতীয় নবজাগরণের ভোরের শুকতারা বলা হয়ে থাকে? গান্ধীজি, স্বামীজি না রাজা রামমোহন রায়? কোন অপশনটা হবে? নবজাগরণের ভোরের শুকতারা বলা হয়ে থাকে রাজা রামমোহন রায়কে। উত্তর হবে কি? রাজা রামমোহন রায়, যাকে কিন্তু আধুনিক ভারতের জনকও বলা হয়ে থাকে। আবার তিনি কিন্তু ব্রাহ্ম সমাজ আর আত্মীয় সভার প্রতিষ্ঠাতাও। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়েছিল? 1854, 1857 নাকি 1860? কবে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়? সঠিক উত্তর হবে কোনটা? 1857-তে হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত। ঠিক আছে, আচ্ছা আমি যে তোমাদের কাছে এতগুলো প্রশ্ন উত্তর শেয়ার করলাম, আশা করি তোমাদের এগুলো কাজে দেবে এবং এগুলোকে ভালো করে গুরুত্ব দিয়ে তোমরা দেখবে আর ফলো করবে। তাহলে দেখবে তোমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে বা যে ফুড এসআই এক্সামের জন্য যারা রেডি হচ্ছ, তাদের কিন্তু অনেকটাই উপকার পাবে বা এখান থেকে হেল্পফুল পাবে। তো তার জন্য প্রতিদিন যে আপডেটগুলো যায়, কোশ্চেন আনসারগুলো সেট যাচ্ছে তোমাদের কাছে, ফলো করো, সেগুলোকে ভালো করে দেখো। তাহলে দেখবে অনেকটাই তোমরা কভার করে নিচ্ছ এবং ইজিলি সেই ইনফরমেশনগুলোকে তোমরা পরীক্ষায় যখন বসবে তখন নিজেদের মধ্যে একটা অটোমেটিক্যালি কনফিডেন্স থাকবে যে আমরা পারবো। তোমরা কিন্তু সব অবশ্যই পারবে, সেই চেষ্টাটা তোমাদের মধ্যে অবশ্যই করতে হবে। আর তার সাথে তো আমরা তোমাদের সাথে আছি, থাকবো। ঠিক আছে, যতভাবে যেরকম ভাবে গাইড আমরা তোমাদের সব সময় করে দেবো এবং যে কোনো দিক থেকে হোক, যদি এখান থেকে কোনো কিছু জানতে চাও বা কোনো কিছু টপিক বিষয় যদি কিছু জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। ঠিক আছে, তো আজকের মতো এইটুকু, আগামী ক্লাসে আবার দেখা হবে। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।